আমাদের খাদিজা এডিটিংয়ের সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমি শুনলাম সবগুলো কথা, কিন্তু বিনিময়ে কিছুই বললাম না। মেহু আপু পরক্ষণেই উঠে চলে গেল। তার কিয়ৎক্ষণ পর দাদি আসলো। দাদি আজ কঠোরতা দেখালো না, শাসনও করলো না, শাড়ি পরার জন্য গলা উঁচিয়ে জোরও করলো না। শুধু মাথায় হাত বুলিয়ে নিজের সাথে জড়িয়ে নিল, ভরাট গলায় বলল, একবার কি মেথির লগে কথা কইয়া আইবি বিয়ার আগে? আমার কান্নার বেগ এবার বেড়ে গেল। এই মানুষটা এত কেন বুঝে আমায়? মুহূর্তে চোখ জোড়া দিয়ে স্রোত নামলো আমার মাথার উপর নিচ করে। কেবল বুঝালাম, হ্যাঁ, মিথির সাথে কথা বলাটা খুব বেশিই দরকার। দাদি নিষেধ করলো না, যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে, তবে অল্প সময়ের জন্য। আমি আর এক মুহূর্তও দাঁড়ালাম না। মাথায় ঘোমটাটা টেনে ঘর ছেড়ে বের হলাম আমি। উঠোনে তেমন মানুষজন নেই, থাকার কথাও না। সবাই এখন আরমান ভাইয়ের বিয়েতে বরযাত্রী হিসেবে গিয়েছে। আমি পা বাড়িয়ে পুকুর পাড়ের বিপরীতে হাঁটলাম। মিনিট 5 হাঁটতেই নিস্তব্ধ কবরস্থান চোখে পড়লো। এখানে মেহরাজ ভাই আর আমাদের বাড়ির অনেকেরই কবর। আমি চোখ মেলে এইদিকে ওইদিক চাইলাম। মুহূর্তে কাঙ্ক্ষিত কবরটায় চোখ গেল। ইস, তাকাতেই মনে হলো আমার মিথিটা খিলখিলিয়ে হেসে উঠলো, কল্পনায় ভেসে উঠলো মিথির আধো আধো পায়ে হাঁটা, মাঝে মাঝে চঞ্চল হাসিতে মেতে লাফিয়ে ওঠা, কিংবা কখনো হুট করে পেছন থেকে এসে আমার চোখে হাত রাখা। মিথি বড্ড চঞ্চল আর ছটফটে ছিল। ঘুম বাদে ওকে কখনোই স্থির থাকতে দেখা যেত না। আর সেই মিথি এখন চিরতরে স্থির হয়ে শুয়ে আছে। আমার কষ্ট হলো ঠিক, তবে কাঁদলাম না। মিথির সামনে কখনোই কাঁদি না আমি। মন খুলে কথা বলি। পুরোটা দিনে কি কি করেছি, কি কি ঘটেছে সবটা বলি। মিথিও বেশ মনোযোগ দিয়ে শোনে সব। আমি হেসে পা বাড়লাম, হাঁটু ঘেঁষে বসেই বললাম, এই মিথি, চারিদিক কি অন্ধকার? বৃষ্টি নামে বোধহয় এক্ষুনি, না? দাদি থেকে এইটুকু সময় নিয়েই তোর কাছে আসলাম। আজ বোধহয় বেশি গল্প করা হবে না, বুঝলি? মিথি জবাবে কিছু বলল না। আমি জানি ও কিছুই বলবে না, তবু উত্তরের আশায় কিয়ৎক্ষণ চুপ থেকে বসে রইলাম। তারপর আবারও বললাম, মিথি, আমার না আজ বিয়ে। কার সাথে জানিস? ওই যে তুই লাজ নামে ডাকতি একটা ছেলেকে, ওই ছেলেটার সাথেই। চিকন হ্যাংলা পাতলা ছেলেটা, মনে আছে তোর? এখন কিন্তু অনেক বদল হয়েছে, বুঝলি? একদম লম্বা চওড়া যুবক। তুই নির্ঘাত এখন দেখলে আর চিনবি না। তোর লাজকে বলেই খিলখিলিয়ে হাসলাম। পর মুহূর্তেই কানে আসলো শুকনো পাতার মরমরে শব্দ, কারো পায়ের আওয়াজের প্রতিধ্বনি। তৎক্ষণাৎ মুখ ফিরিয়ে চাইলাম, চোখে পড়লো মেহরাজ ভাইকে। ওনার বাবা মায়ের কবরও তো এখানেই। বোধহয় ওনার বাবা মায়ের জন্যই এসেছেন। আমি এক পলক তাকালাম তার গম্ভীর মুখ, অগোছালো চুল আর লালচে চোখ জোড়া দিকে। মেহরাজ ভাইও কি কেঁদেছেন? চোখ জোড়া এত লাল কেন তবে? মস্তিষ্ক উত্তর পাঠালো, জানে না। আমি আর ভাবলাম না, ঝুঁকে মিথির কবরে নিজের কোমল ঠোঁট ছোঁয়ালাম। নরম গলায় বললাম, আজ আসি রে মিথি। কথাটা বলেই উঠলাম, পা বাড়িয়ে মেহরাজ ভাইকে কাটিয়ে বের হয়ে এলাম খুব দ্রুত। দাদি বলে গেল কিয়ৎক্ষণ পরেই নাকি আমার মেহরাজ ভাইয়ের সাথে বিয়ে হবে। আমি বিপরীতে কিছুই বললাম না দাদিকে। আবার মতো দাদির প্রতিও অভিমান আমার গাঢ় হয়ে কঠিন রূপ নিল। অবশ্য স্পষ্ট চাহনিতে কেবল একবার তাকিয়ে ঠাই বসে রইলাম আমি। পরনে আধ ভেজা নিত্যদিনের জামাটা। জানালা দিয়ে চোখে পড়লো উঠোনের অল্প কয়েকজন মানুষকে। পর মুহূর্তেই আটকে রাখা টিনের দরজায় টোকা পড়লো। আমি উঠে বসলাম, পা বাড়িয়ে দরজা খুলতেই চোখে পড়লো এক বিধ্বস্ত রমণীকে। ধবধবে সাদা মুখে বিষাদের খেলা, চুলগুলো যেন অনেক দিন আঁচড়ানো হয়নি, এমনই অগোছলো লাগছিল। নাকের অগ্রভাগ লালচে হয়ে আছে, চোখ জোড়াও লাল হয়ে ফুলে আছে। বুঝলাম যে সামান্তা আপু অনেকক্ষণ কান্না করেছে। আমি স্থিরভাবে চেয়ে বললাম, কিছু বলবেন আপু? সামান্তা আপু ভেতরে ঢুকলেন। আমার ঘরে বসার জন্য আছে বলতে কাঠের পুরনো চেয়ারটা, তাও আবার পায়া নড়বড়ে। আমি সেই চেয়ারটাই এগিয়ে দিয়ে বললাম, বসুন আপু। সামান্তা আপু বসলেন না, স্থিরভাবে আমার দিকে তাকিয়ে কি যেন পরখ করতে লাগলেন। যেন কোনো ঘোরের মধ্যে আছেন উনি। সেই ঘোর নিয়েই এগিয়ে এসে আমার সামনে দাঁড়ালেন। মুখের উপর আলতো হাত রেখে অস্পষ্ট স্বরে বললেন, তুমি কি আমার থেকেও সুন্দর জ্যোতি? এতটাই রূপবতী তুমি? তোমার চোখ, নাক, মুখ কি আমার থেকেও সুন্দর? তোমার চুল কি আমার থেকেও লম্বা? তুমি কি আমার থেকেও ফর্সা জ্যোতি? এতটাই সুন্দরী তুমি? আমি তাচ্ছিল্য নিয়ে হাসলাম। সামান্তা আপু কি আমায় নিয়ে উপহাস করার জন্য প্রশ্নগুলো করলেন? বুঝলাম না। ঘরে টাঙানো ছোট আয়নায় এক নজর নিজেকে দেখে নিয়েই বললাম,
আপনার গায়ের রং ধবধবে সাদা, আপনার চোখ নাক সুন্দর, মুখ মায়াবী, কালো ঘন চুল হাঁটুর অব্দি লম্বা। উল্টো আমার গায়ের রং চাপা, মুখ চোখের অতটাও ধাঁচ নেই, চেহারায় হাজারটা দাগ ব্রণ, চুল তো ওই পিঠের মাঝখান পর্যন্তই। তবে তুলনাগুলো কেমন অযৌক্তিক না আপু? সামান্তাপু নিশ্চুপ থাকলেন, তারপর হঠাৎ চেয়ারে ধপ করে বসে চোখ তুলে আমার দিকে চেয়ে কিয়ৎক্ষণ চেয়ে থাকলেন। অস্ফুট গলায় বললেন, আমি জানতাম আমি সুন্দরী। কিশোরী বয়স থেকে প্রেমের প্রস্তাব আর প্রেমের চিঠি পেতে পেতে ধরেই নিয়েছিলাম প্রেম বিষয়টা আমাতে আটকায়। আর যাই হোক, নিজের প্রেমিক পুরুষ আমি বলতে অন্ধ থাকবে এমনটাই বিশ্বাস ছিল চিরকাল। কিন্তু কি হলো এটা? আমার সৌন্দর্যকে প্রেম আটকাতে পারলো না জ্যোতি। আমি বুঝলাম না কি বলা উচিত কিংবা কি বলা যায়। কিয়ৎক্ষণ চুপ থাকলাম। সামান্তাপু আবারও বললেন, আমি যা চাইলাম, যাকে চাইলাম তা তুমিই কেন পাবে? তোমাকেই কেন পেতে হবে তা? আমি মনে প্রাণে বিশ্বাস করি সে আমার, কেবলই আমার। কেড়ে নিও না তাকে জ্যোতি। আমি আঁতকে উঠলাম। আমি কি সত্যিই কেড়ে নিচ্ছি? দুজন মানুষের মাঝে দেয়ালের মতো বাধা হয়ে যাচ্ছি আমি। আমি কি স্বেচ্ছায় ঘৃণার মানুষটার সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখছি? মুহূর্তে মন বিষিয়ে উঠলো তিক্ত অনুভূতিতে। মেহরাজ ভাই মানেই ঘৃণা, শুধুই ঘৃণা। আমি আর ভাবতে পারলাম না। সামান্তাপুর দিকে তাকিয়েই বললাম, আমি কোনোদিনও কারো জিনিস কেড়ে নিই না আপু। কেড়ে নিলে তো আমার থেকে তো তাকে কেড়ে নিলে। কেড়ে যদি নাই নিতে, তবে তোমার সাথে কেন সে তেমন অবস্থাতে থাকতো? আমি হাসলাম। সামান্তাপু যথেষ্ট আধুনিক, বয়সও কম, তবুও ওনার কথা গ্রামের মুরব্বীদের মতোই বোধ হলো। এত কিছু পরেও উনি কাল রাতের ঘটনাটাকেই আটকে আছেন, কাল রাতের গুজবকেই সত্যি ভাবছেন। তফাৎ কোথায় ওনার আর গ্রামের মুরব্বীদের মধ্যে? আমি হেসে বললাম, ভালোবাসলে তো দৃঢ় বিশ্বাস হয়, বন্ধন মজবুত থাকে। আপনার ভালোবাসার বন্ধন এতটা ঠুনকো যে অন্য একটা মেয়ে আপনার থেকে আপনার ভালোবাসার মানুষকে কেড়ে নিবে? এই বিশ্বাস নিয়ে ভালোবাসা যায় আপু? সামান্তাপু এবার আর কিছু বললেন না। কিয়ৎক্ষণ অন্য মনস্ক হয়ে বসে থেকে চলে গেলেন। আমি চাইলাম সে যাওয়ার পথে ভুল কিছু কি বলে ফেলেছি? সামান্তাপু কি কষ্ট পেলেন আমার কথায়? জানি না। তার কিছুটা সময় পরেই ডাক পড়লো আমার। মেহু আপু তার ছোট চাচি নিয়ে গেল আমায়। আর 5টা বিয়ের কনের মতো আমি সময় নিলাম না। ওনা দিয়ে মাথায় ঘুমটাটা টেনে স্পষ্ট গলায় উচ্চারণ করলাম, কবুল। তাও আবার সবচেয়ে ঘৃণিত মানুষটার জন্যই। অল্প মুহূর্তে বিয়ে সম্পন্ন হলো। মেহরাজ ভাই আর দাঁড়ালেন না, দ্রুত প্রস্থান করে ত্যাগ করলেন সেই স্থান। আমি অবশ্য তাকালাম না, শুধু যন্ত্র মানবের মতো সমস্ত ঘটনা মস্তিষ্কে তুলে রাখছিলাম। ধীরে ধীরে নিজের সব অনুভূতি, সব হাসি, সব আনন্দ যেন যন্ত্রাংশের ন্যায় নিশ্চিহ্ন হলো। এই জীবনটা কি আমারই? আমার হলে অবশ্যই আব্বা দাদি আমার মতামত জানতে চাইতো। আব্বার কথা না আমি বাদ দিলাম, তাই বলে দাদিও জানতে চাইলো না। এই নিষ্প্রাণ জীবন আর কদ্দূর বয়ে নিব আমি? আমার হাতে মিথির হাস্যোজ্জ্বল একটা ছবি, ধবধবে ফর্সা, মুখে টোল পড়া হাসি, পরনে লাল রঙা জামা। ছোটবেলায় সবাই বলতো আমরা দুবোন নাকি দাদির মতোই হয়েছি। স্বভাব, চরিত্র হতে চেহারা সবটাই নাকি দাদির মতোই পেয়েছি। বড়বেলায় এসে বুঝতে পারলাম যে কথাটা সত্যিই তাই। ছবিতে মিলালেই মিথির সাথে আমার চোখ মুখের স্পষ্ট মিল পাওয়া যায়। শুধু গায়ের রংটাই আলাদা ছিল আমাদের, বাকি সবই এক। রাগ, জেদ, অভিমান, এমনকি হাসিও। আমি মিথি ছবির দিকে চেয়ে ফিসফিসিয়ে বললাম, মিথি, তোর জ্যোতি কি কারো জিনিস কেড়ে নিতে পারে কখনো? কখনো কি কারো জিনিস কেড়ে নিয়েছি আমি? আমার উপরও অভিযোগ, কারো প্রিয় মানুষ কেড়ে নিয়েছি আমি। কিন্তু সত্যি বলতে আমার সেই অভিযোগে কিচ্ছু যায় আসে না। শুধু ঘৃণা হচ্ছে, অসহ্য লাগছে সবকিছু। সব থেকে বেশি অসহ্য লাগছে ওই মানুষটাকে। আমার এই বিয়েটা মানতে খুব কষ্ট হচ্ছে মিথি, নিজেকে আত্মসম্মানহীন বোধ হচ্ছে। বিনিময়ে মিথির উত্তর আসলো না। আমি ছবিটা আগের মতোই তুলে রাখলাম। তারপর পরই দাদি ঘরে আসলেন। রুমের নড়বড়ে চেয়ারটায় আরাম করে বসেই বললেন, বিয়াটাতে যে তোর মত ছিল না এইটা জানা ছিল আমার, কিন্তু বিয়াটা যদি নাই হইতো তয় তোরে নিয়েই মানুষ কানাঘেঁষা করত, কথা চালাইতো রাজরে নিয়া, কিন্তু কেউ এক কথাও উঠাইতো না। জ্যোতি, সমাজের কাটাতারে মাইয়ারাই আঘাত পাইতে থাকে।
আমি কাট চাহনিতে চাইলাম দাদি থেকে, স্পষ্ট গলায় বললাম, এখন এসব বলে লাভ কি দাদি? হয়ে গেলে তো বিয়েটা, সমাজের আগে দিয়ে তোমার আর আব্বার দায়ভারও তো হালকা হলো। 18টা বছর আমাকে না চাইতেও নিজের কাছে রেখেছো, বোঝা হয়েই তো ছিলাম আমি এতকাল। অবশেষে স্বস্তি পেলে বলো? দাদি রেগে গেলেন, সঙ্গে সঙ্গে রাগ দেখিয়ে বললেন, জ্যোতি, যা জানোস না তা কইবি না। তোর যদি বোঝাই ভাবতাম তাহলে এতকাল তোর বাপের থেকে আগলাইয়া রাখতাম না। তোর বাপের ঘর থেকে আমার ঘরে আলাদা কইরা এতকাল বড় করতাম না। সৎ মায়ের হাতেই সাইরা দিতাম তাইলে। এই যে এত কাল আগলে রাখলে, এই কারণে আমি মনে প্রাণে বিশ্বাস করতাম তুমি আমায় ভালোবাসো, কিন্তু সেই তো কাল রাতে বুঝিয়ে দিলে তুমি আসলে আমায় ভালোবাসো না দাদি। বিশ্বাস না হলে এখনো আমার গালে তাকিয়ে দেখো, 5 আঙুলের লালচের ছাপ জল জল করছে এখনো। দাদি চুপ থাকলেন, তার শক্তপোক্ত চরের জন্য হাত বুলিয়ে আদর করলেন না। অথচ আগে কখনোই দাদি মারলে অনুতপ্ত হতো, কাছে টেনে আদর করতো। আর এবার তার কিছুই হলো না। দাদি শুধু এইটুকুই বলল, গোছগাছ কইরালো, রাজরা নাকি আজই চইলা যাইব। আমি চমকালাম। এবার কি তবে চিরপরিচিত জায়গাটা ছেড়ে যেতে হবে? কাঠের চৌকি, মাটির স্যাঁতসেঁতে মেঝে আর টিনের ঘর, চিরপরিচিত সবুজে ঘেরা পুকুর পাড়, যেখানে প্রায়শই আমি দুঃখ যাপন করি, সরু মাঠের ওই উঁচু নিচু রাস্তাটা, যে পথ মারিয়ে আমি কলেজে যাই রোজ। এমনকি চিরপরিচিত মানুষগুলোকেও, ছোট্ট মিথি, দাদি, এতটা কাছের মানুষ, এতটা ভালোবাসার মানুষ, দাদিকেও ছেড়ে যেতে হবে আমায়। সব সব ছেড়ে যেতে হবে আমায়। আমার নিঃশ্বাস ঘন হলো, বুকটা ভার হলো, অস্পষ্ট স্বরে বললাম, দাদি, সামনে না আমার পরীক্ষা, বাবা আমায় পড়তে দিবে না বললো। তোমারও কি তবে সেই একই মত দাদি? দাদি আমার দিকে চাইলেন এক পলক, যেতে যেতেই বললেন, রাজরা পড়াইব তো, পড়াইব না কইছে? একবারও পরীক্ষার সময় আইসা পরীক্ষা দিয়া যাইবি। এইখানে পড়ার থেকে ওইখানে ভালোই পড়তে পারবি। আমি হতবিহ্বল হয়ে চেয়ে থাকলাম। হুট করেই উপলব্ধি করলাম আমার কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে, দম বন্ধ লাগছে। ছোটবেলা থেকে যে মানুষটার সাথে আমার দিন থেকে রাত পর্যন্ত কাটতো, যে মানুষটা আমার এইটুকু ব্যথাও ছুটে আসতো, যে মানুষটা আমার শাসন ভালোবাসা সবকিছু দিয়ে ছোট থেকে বড় করে তুললো, যে মানুষটা আব্বার বলিষ্ঠ হাতের চর থেকে সৎ মায়ের তিক্ত কথার ঝাঁজ থেকে আগলে রাখতো, সেই মানুষটাকে ছেড়ে কি করে থাকবো আমি? কি করে চলবে আমার? দাদি কি তা একবারও বুঝলো না, নাকি বুঝেও বুঝলো না? আচ্ছা, দাদি কি কষ্ট হবে আমার জন্য? আমার কথা মনে পড়বে না একবারের জন্যও? আমি কি এতটাই পর ছিলাম দাদির কাছে? জামা কাপড় গোছানো শেষ হলো, ছোটখাটো ব্যাগটা ভরে উঠলো মুহূর্তেই। আমি হাতে করে ব্যাগটা নিয়ে ঘর ছেড়ে বের হলাম। অন্য সব নতুন বউদের মতো আমার অত সাজগোজ নেই। নিত্যদিনের সুতি জামা আর মাথায় ঘোমটা টানা, পিঠের মাঝখান অব্দি চুলগুলো বেনুনি করা। আমি বের হয়ে ব্যাগটা দরজার দাঁড়ে রেখে আব্বাকে খুঁজলাম। এই মানুষটাকে জবাব না দিয়ে যেতে পারলে শান্তি লাগবে না আমার। পা বাড়িয়ে বাড়ির উঠোনে যেতে আব্বাকে দেখলাম। কাছাকাছি গিয়ে সালাম করলাম, শক্ত কণ্ঠে বললাম, ভালো থাকবেন আব্বা। আপনার এত কালের ভালো থাকা আমি কেড়ে নিয়েছিলাম। আজ এক সমুদ্র ভালো থাকার পথ দিয়ে গেলাম আমি। আপনি মুক্ত আজ থেকে। মিথি তো সেই কবেই আপনাকে মুক্তি দিয়ে গেল। থাকার মধ্যে তো আমিই ছিলাম, আজ আমিও মুক্তি দিলাম। আপনার ঘৃণা, আপনার রাগ, সবকিছু থেকে মুক্তি দিলাম আব্বা। খুব বেশি ভালো থাকবেন আব্বা। যতটুকু ভালো থাকা কেড়ে নিয়েছিলাম সেইটুকুও পুষিয়ে নেবেন। আব্বা আমার দিকে চাইলেন, বোধহয় কিছু বলতে চাইলেন। আমি আর ফিরে চাইলাম না, সেই সাহস বোধহয় আমার নেই। দ্রুত পায়ে বাড়ি ছেড়ে বের হয়ে পুকুর পাড়ে দাঁড়ালাম। মনে মনে মিথির থেকে বিদায় নিলাম। আমি জানি না আমার ভাগ্য আমায় কি উপহার দিবে, জানি না ভবিষ্যতে কি অপেক্ষা করছে আমার জন্য। শুধু জানি যে মানুষটার জন্য ঘর ছাড়ছি, সেই মানুষটার প্রতি আমার এক সমুদ্র ঘৃণা। কথাগুলো ভাবতে ভাবতে কানে এলো গ্রামের এক চাচির কণ্ঠ। আরে এই মাইয়ারে দেখা লাগে এই মাইয়া এমন করবই। আনোয়ার মাস্টারের মাইয়া বইলা কথা, ভাবতাম কত ভালা, এখন দেখি তলে তলে অন্য কিছু। আর রাজ পোলাডারে তো যে ভদ্র ভাবতাম। আমি শুনলাম, শুনেও চুপ থাকলাম। আসলেই সমাজ অদ্ভুত। রটে যাওয়া ঘটনা মিথ্যে কি সত্য তা একবারও যাচাই করলো না, অথচ সমালোচনার এক ধাপ পিছিয়েও থাকলো না। কি চমৎকার সমাজ!
মেহরাজ ভাইয়ের মুখ টান টান, চুলগুলো উস্কো খুস্কো, এমনকি চেহারাও শুকনো দেখালো। আমি দূর হতে এক পলক তাকিয়ে নজর সরালাম। কিয়ৎক্ষণ পর উনি এগিয়ে এলেন এদিকে। দরজার দ্বারে পড়ে থাকা ব্যাগটা হাতে নিয়ে আমার সামনে দাঁড়ালেন। তারপরই গমগমে স্বরে বললেন, জ্যোতি শোন, বিয়েটা আকস্মিকভাবে হয়েছে। বিয়েটা হোক যেমনটা তুই চাসনি তেমননি আমিও চাইনি। জোর করছি না তোকে। তোর কি ওখানে যাওয়াতে মত আছে? পড়ালেখায় অসুবিধা হবে তোর? মেহরাজ ভাইয়ের গম্ভীর কণ্ঠে কাঠিন্য। তবু কেন জানি না ওনার এই মতামত চাওয়ার বিষয়টা আমার ভালো লাগলো। মানুষটার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, নেই কোনো আত্মিক সম্পর্ক। আবার এমনও নয় যে তার সাথে আমার বহুদিনের একসঙ্গে বাস। তবু উনি আমি নামক নগণ্য মানুষটার মতামত জানতে চেয়েছে, এইটুকুই তো যথেষ্ট। উল্টো দিকে আমার আব্বা আর দাদি, যাদের সাথে আমার রক্তের সম্পর্ক আছে, তারাই একবারও তো জিজ্ঞেস করলেন না আমার মনে কি চলছে। একবারও তো জানতে চাইলেন না আমি ভালো থাকবো কিনা। আমি হতবিহ্বল নয়নে একবার মেহরাজ ভাইয়ের দিকে তাকালাম। জিবা দিয়ে ঠোঁট জোড়া ভিজিয়ে কিছু বলবো তার আগেই আরমান ভাই বউ সহ বাড়িতে ঢুকলেন। সঙ্গে নিয়ে আসলেন আত্মীয় স্বজনের ভিড়। ব্যাস, মেহরাজ ভাইকে আর বলা হলো না কিছু। সেই ভিড়ের মাঝে উনি পা বাড়িয়ে বের হলেন দ্রুত। আমি দীর্ঘশ্বাস ফেলে সেখানেই ঠায় দাঁড়িয়ে রইলাম। কানা ঘেঁষায় শুনতে পেলাম আমারই চরিত্রের প্রশ্ন। স্বজন অর্থ নিজের জন, অথচ সেই স্বজনেরাই আমায় নিয়ে কথা চালিয়ে যাচ্ছে। কথাগুলো বেশ শোভনীয় নয়, তবু আমায় শুনতে হচ্ছে। পরপরই এক দূর সম্পর্কে ফুপে এসে সামনে দাঁড়ালেন। বিচক্ষণ মানুষের মতো বলে বসলেন, কি রে জ্যোতি, তোর নামে যে এসব শুনছি, সত্যিই নাকি? তুই কি না শেষে এমনটা করলি? আমি কিন্তু তোকে অনেক ভালোবাসতাম জ্যোতি। তোর মা করলে করেছে এসব, তাই বলে তুইও করবি? বিশ্বাস হচ্ছে না রে। ফুপু আমায় ভালোবাসতেন কি বাসতেন না তা বুঝে উঠলাম না। তবে এইটুকু বুঝলাম যে কথাগুলো উনি আমাকে আঘাত করার উদ্দেশ্যেই বললেন। আমি তেমন কোনো প্রতিক্রিয়া দেখালাম না, স্থির নয়নে তাকিয়ে শুধালাম, কি শুনেছেন ফুপু? ফুপু তরতর করে বলে উঠল, সে কি তুই জানিস না নাকি? ও বাড়ির মেহেরাজ নাকি কি নাম ছেলেটার, ছেলেটার সাথে নাকি তোর প্রেমের সম্পর্ক। প্রেম করবে ভালো কথা, বিয়ে বাড়িতে নিজের চরিত্রে এভাবে জানান দেওয়ার কি আছে রে? আমি তাচ্ছিল্য নিয়ে হাসলাম, বললাম, আপনি বোধহয় পুরো ঘটনাটা শুনেননি ফুপু। সেদিন রাতের ঘটনা এটা। আজ সকালে এই ঘটনার যাচাই বাছাই হলো তো, তা বুঝি আপনাদের কানে পৌঁছায়নি? আমার কথা ফুপুর মুখটা কালো হয়ে গেল। বোধহয় বিশেষ খুশি হলেন না কথাগুলো শুনে। ঠোঁট বাঁকিয়ে বলল, মুখে মুখে কথা বলাও জানিস দেখছি, দাদির সামনে দেখি ভিজে বেড়াল সেজে থাকিস। অবশ্য তোর আর দোষ দিক কি করে বল? মায়ের রক্ত মিশে আছে না শরীরে। অন্য পুরুষের সাথে পালিয়ে যাওয়া মায়ের মেয়ে আর কেমনই বা হবে? এই কথাটাতে এসেই আমি আটকে গেলাম। মুহূর্তেই কষ্ট অনুভব হলো। দম বন্ধ কর সেই পরিস্থিতিতেও হৃদয়ে একটা শব্দেরই উপস্থিতি জানান দিল, মা। মা এভাবে পরপুরুষের সাথে চলে গিয়ে আমাদের ছেড়ে যাওয়ার কি বিশেষ প্রয়োজন ছিল মায়ের? আমি আর কোনো উত্তর দিতে পারলাম না। দ্রুত পা বাড়িয়ে সরে এলাম সেখান থেকে। মুহূর্তেই দাদিকে দেখতে পেলাম। আধ পাকা কোকড়া চুল, কুচকানো মলিন চামড়া আর নির্বিকার চাহনি। এক পলক আমার দিকে চেয়েই আমার হাত দিয়ে চেপে ধরলেন। নিজের ঠোঁটজোড়া আমার হাতে ছুঁয়ে দিয়েই একটা বাটন ফোন ধরিয়ে দিলেন। স্পষ্ট গলায় বললেন, বাজার থেকে একটা বাটন ফোন আনাইছি। এইখানে গেলে রোজ মিনারের নাম্বারে সন্ধ্যার পর একটা কল দিস, নাইলে যে কলজাটা বড্ড আনচান করবো জ্যোতি। মুহূর্তেই আমার কান্না পেল। ইচ্ছে হলো দাদিকে ঝাঁপিয়ে জড়িয়ে ধরে কান্না করে দিই, কিন্তু হলো না কান্না করা। একরাশ অভিমান আর অভিযোগ নিয়ে আমি জড়িয়ে ধরতে পারলাম না দাদিকে। শুধু সালাম করলাম, ঠোঁট কামড়ে কান্না আটকিয়ে বললাম, কে এনে দিল ফোনটা? মিনার রে দিয়ে আনাইছি। উত্তর শুনে মিনার ভাইয়ের কথা মনে পড়ল। উনি আমার ফুফাতো ভাই, ফুপুর ছোট ছেলে। কাল থেকে চোখেই পড়েনি মিনার ভাইকে। এই মানুষটা থেকেও বিদায় নেওয়া দরকার। বাড়ির এতগুলো মানুষের মধ্যে কেবল দাদি আর এই মানুষটাই আমায় বুঝতো। আজ এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি বলে ভুলে যেতে পারি না তার অবদান। অস্ফুট স্বরে জানতে চাইলাম, মিনার ভাই কোথায় দাদি? একবার দেখা করে যেতাম। দাদি এদিক ওইদিক চাইলেন, বোধহয় খুঁজে পেলেন না মিনার ভাইকে। বললেন, ছিল তো এইখানেই মাত্র,
কই জানি চইলা গেছে। কইটা ছিল বাজারে আড্ডা দিব, মনে হয় বাজারেই চইলা গেছে। আমি মনে মনে কষ্ট পেলাম। আমি চলে যাচ্ছি, অথচ মিনার ভাই একবারও আমার সামনে এলেন না, একবার বিদায়ও জানালেন না। বাজারে আড্ডা দেওয়া বুঝি বেশি হয়ে গেল তার কাছে? মিহি গলায় বললাম। ও। দাদি পুনরায় বলল। রাজরা মনে হয় এখনই চইলা যাইব, তোরে নিতে আইছিল কেউ। মেহেরাজ ভাই মাত্র ব্যাগ নিয়ে গেল। ওইখানে ঠিকঠাক মতন খানা খাইবি, এইখানে আমি চিল্লাইয়া খাওয়াইতাম, ওইখানে কে খাওয়াইব শুনি। আর পড়ালেখা করবি মন দিয়া, কাজ কাম সাবধানে করবি কিন্তু, মনে থাকবো? মাথা নাড়িয়ে বললাম, থাকবে দাদি। দাদি চুপ থাকলেন কিয়ৎক্ষণ, তারপর আবারও বললেন, পরীক্ষার কয় মাস আছে আর তো গো? আমি হাসলাম। এটা যে শুধু একটা প্রশ্ন তেমন নয়, এটা আস্ত একটা ভালোবাসা, আস্ত এক অস্থিরতা, কাছের মানুষকে পুনরায় দেখার আকাঙ্ক্ষা। মানুষটা আমার প্রতি ভালোবাসা প্রকাশ করে না, তবুও আমি কি সুন্দর বুঝে যাই তার ভালোবাসাগুলোকে। এই যেমন এখন পরীক্ষার কয় মাস আছে জানতে চেয়ে আসলে কয় মাস পর তার সাথে আমার আবারও দেখা হবে তাই জানতে চাইলো। তা বুঝতে আমার 1 সেকেন্ডও সময় লাগলো না। আমি তাচ্ছিল্য করে বললাম, পরীক্ষা না দিলেই বা কি হয়? তোমাদের কাছে একটা বিয়েই তো সবকিছুর সমাধান দাদি। সেই বিয়েটা তো দিয়েই দিলে। দাদি রেগে গেলেন। নিজের সে রাগ রাগ ভাব বর্তমান রেখে তেজ নিয়ে বললেন, পরীক্ষা না দিলে এত বছর পড়াইলাম কেন তোরে? মায়ের চিনস, ভালো কইরা পড়বি ওইখানে। যদি কেউ নাও চায়, দরকার হইলে পরীক্ষার সময় আমি গিয়া নিয়ে আম্মু তোরে। পরীক্ষা দিতেই হইব, মাথায় থাকবো। দাদির কথায় হাসলাম। দাদি আর যাই হোক পড়ালেখার ব্যাপারে কখনো ছাড় দেয়নি। আমি মৃদু হেসে জড়িয়ে ধরলাম দাদিকে। ফুপিয়ে কেঁদে উঠে জড়ানো গলায় বললাম, আমার যে বড্ড কষ্ট হবে দাদি। তোমারে ছাইরা যে কোনোদিনও থাকিনি আমি, কেমনে চলবে তোমারে ছাইরা দাদি? দাদি কঠিন গলায় বললেন, আমারে মনে পড়লেই মিনারের মোবাইলে ফোন দিবি। দাদি নাতনি মিলিলা অনেক কথা কমু তখন। এখন আর মন খারাপ করিস না। আমি বিনিময়ে কিছুই বললাম না। দাদিকে সেভাবে জড়িয়ে রইলাম অনেকক্ষণ। এত ভালোবাসা, এত যত্ন, এত শাসন, তবে কি এবার ফুরিয়ে এলো সব? দাদি কি আমাকে আগের মতো ভালোবাসবে? ভুলে যাবে না তো? আমরা যখন পৌঁছালাম তখন রাত, তবু শহরের রাস্তায় আলোর অভাব নেই। সামনেই চোখে পড়লো 3 তলা বিল্ডিং। মেহুয়াপুর ভাষ্য মতে এটাই তাদের আবাসস্থল। নিচ তলায় সামান্তা আপুদের পরিবার, দ্বিতীয় তলায় মেহেরাজ ভাইয়া, আর তার উপরের মেহেরাজ ভাইয়ার মেজো চাচারা থাকেন। আমি এক পলক চাইলাম 3 তলা বিল্ডিংটায়। তার পরপরই মেহু আপু আর মেহেরাজ ভাইয়ের পিছু পিছু সিঁড়ি বেয়ে উঠলাম 2 তলায়। 2 পাশে 2টো ফ্ল্যাট। মেহু আপুর কথা অনুযায়ী ডান পাশের ফ্ল্যাটটা ভাড়া দেয়া। আমি বাম পাশেই তাকালাম তাই। দরজায় তালা ঝুলানো। মেহেরাজ ভাই পকেট হাতিয়ে চাবি নিয়ে তালা খুলতেই পাশের ফ্ল্যাট থেকে এক মহিলা এগিয়ে এলেন। মুখে হাসি হাসি ভাব বজায় রেখেই বলে উঠলেন, এত তাড়াতাড়ি ফিরে এলে মেহেরাজ? বিয়ের দাওয়াত শেষ নাকি? অবশ্যই ভালোই হলো ফিরে এলে, পুরো বিল্ডিং নিস্তব্ধ হয়েছিল। মেহেরাজ ভাই এক নজর চাইলেন ভদ্রমহিলার দিকে, ঠান্ডা গলায় বললেন, তেমন কিছু নয় আন্টি, পরশু চাকরির ইন্টারভিউ আছে তো তাই। ভদ্রমহিলা মাথা নাড়লেন। হেসে চলে যাবেন ঠিক সেই মুহূর্তেই আমার দিকে তাকালেন। পা থেকে মাথা অবধি কিছুক্ষণ পর্যবেক্ষণ করে নিয়েই জিজ্ঞেস করলেন, ও মা, অতিথি নাকি? তোমাদের কাজিন হয় বুঝি? আমি ইতস্তত বোধ করলাম। অস্বস্তিতে এপাশ ওপাশ চাইলাম। সেই মুহূর্তেই মেহেরাজ ভাই গমগমে স্বরে বলল, ওর নাম জ্যোতি। তো বেড়াতে এলো নাকি? আমাদের বাসাও নিয়ে এসো মেহেরিন। নিয়ে যাওয়ার জন্য অনেক সময় আছে আন্টি। ও এবার থেকে এখানেই থাকবে। ভাইয়ার সাথে ওর বিয়ে হয়েছে আজই। হঠাৎ এমন পরিচয় আমি স্বস্তি বোধ করলাম না। মেহেরাজ ভাই ব্যাগপত্র দরজার ভেতর ঢুকাতে ব্যস্ত হলো মুহূর্তেই। ভদ্রমহিলা অবাক হলো। হতবিহবল চাহনি নিয়ে আবারও প্রশ্ন ছুড়ল, সে কি মেহেরাজ, না বলেই বিয়ে সেরে নিলে? বিয়ের দাওয়াত খেতে গিয়েই নিজেই বিয়ে করে চলে আসলে? বিনিময়ে উত্তর আসলো না অপর পাশ থেকে। মেহু আপু আর দাঁড়ালেন না। তোড়জোড় করে আমার বাসায় ঢুকিয়ে ভদ্রমহিলাকে বুঝিয়ে সুঝিয়ে বিদায় দিয়ে দিলেন। আমি নিশ্চুপ থেকে শুধু সব শুনছিলাম। কি অদ্ভুত সবকিছু। মেহু আপু হাসলেন, ঠোঁটে ঠোঁট চেপে বললেন,
ইনি হলেন ফাতেমা আন্টি, আমাদের একমাত্র খবর নেওয়ার লোক। সারাদিন আর কেউ খবর নিক আর না নিক, ইনি অবশ্যই খবর নেবে, বুঝলি? মানুষ হিসেবে বড়ই ভালো উনি, তবে একটাই সমস্যা, এত বেশি কৌতূহল ওনার, এত বেশি প্রশ্ন, আমি মাঝে মাঝে ক্লান্ত হয়ে যাই। আমি বিনিময়ে হাসলাম শুধু। অপরিচিত জায়গায় এসে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে পরখ করছিলাম সবটা। সাদামাটা ঘর, চোখে পড়লো 3টে ঘর সহ প্রশস্ত বসার ঘর। মেহু আপু হাত চেপে এগিয়ে নিয়ে গেল এক ঘরে, তোড়জোড় করে ফ্লোরে আমার ব্যাগটা দেখিয়ে বলল, গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয় জ্যোতি, জামা চেঞ্জ করে নিস। অনেকটা পথ, অনেকটা জার্নি, রেস্ট নিয়ে নি কিছুক্ষণ। আমার তো এখনই হাত পা ভেঙে আসছে, কি ক্লান্তি। আমি ছোট ছোট চোখে চাইলাম, আসলেই ক্লান্ত লাগছে। চোখ মুখ জ্বলছে গরমে, এতক্ষণের ভ্রমণে ঘামে চুপসে আছে শরীরটাও, মাথাটাও ঝিম ধরে আছে কেমন। তাই আর দেরি করলাম না, দ্রুত মেহু আপুর দেখিয়ে দেওয়া ওয়াশরুমটায় ঢুকেই চোখে মুখে পানি দিলাম বেশ কিছুক্ষণ। ওনার একাংশে মুখটা মুছে নিয়ে দরজা খুলে রুমে আসতেই চোখে পড়লো মেহরাজ ভাইকে। গম্ভীর টান টান চেহারা, দরজার আওয়াজ শুনেই বোধহয় এই দিকে চাইলেন। সঙ্গে সঙ্গে চোখাচোখি হলো দুজনের দৃষ্টির, আর সে দৃষ্টিতেই কেন জানি না আমার ভেতরে জ্বলন্ত ঘৃণা জ্বলে উঠল। আত্মসম্মানের বিশাল দেয়াল আরো মজবুত হলো। আমি দ্রুত নজর সরিয়ে এড়িয়ে গেলাম আস্ত মানুষটাকে। তৎক্ষণাৎ পা ফেলে বেরিয়ে এলাম ঘর ছেড়ে। মেহু আপু কি তবে মেহরাজ ভাইয়ের ঘরেই রেখে গেল আমায়? এটা কি মেহরাজ ভাইয়ের রুম ছিল? মেহরাজ ভাইদের বাসার প্রত্যেকটা ঘর উকিঝুঁকি দিলাম, অবশেষে গিয়ে মেহু আপুর ঘরটা পাওয়া গেল। দরজা খোলাই আছে। ভেতরে মেহু আপুকে বিছানায় হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে থাকতে দেখে হাসি পেল। তবুও হাসলাম না, নরম গলায় বলে উঠলাম, আপু আসবো? আপু হঠাৎ হকচকিয়ে উঠল, শোয়া ছেড়ে উঠে বসে আমার দিকে তাকালো, বলে উঠল, এই জ্যোতি, তুই আমার ঘরে আসতে জিজ্ঞেস করে আসবি নাকি? যে কোনো সময় যখন ইচ্ছে তখনই আসতে পারিস, নিষেধ নেই। আমি সৌজন্যতামূলক হাসলাম, পা বাড়িয়ে আপুর কাছে গিয়েই বললাম, ও ঘরটা মেহরাজ ভাইয়ের? তুমি আমাকে মেহরাজ ভাইয়ের ঘরেই রেখে এলে? চাচিরা বলেছিল তোর আর ভাইয়ার বিয়ে হয়েছে, সেই হিসেবে তোর এক ঘরেই থাকার কথা। হ্যাঁ, এটা ঠিক যে বিয়েটা ঠিক পরিস্থিতিতে হয়নি, তোদের ইচ্ছার বিরুদ্ধে হয়েছে, কিন্তু হয়েছে তো বিয়েটা। তোরা দুজন এখন স্বামী স্ত্রী, এটাই সত্য। তো দুজনে এক ঘরে থাকা তো অযৌক্তিক নয় জ্যোতি। আমি ছোট্ট শ্বাস ফেললাম, ক্লান্ত চাহনিতে তাকিয়ে শুধালাম, যদি তোমার সাথে থাকবো বলি অসুবিধা হবে কি আপু? আপু চুপ থাকলেন কিছুক্ষণ, তারপর আমার দিকে তাকিয়ে বলে উঠলেন, সত্যি বলবো, আমার সাথে এক ঘরে ঘুমোতে গেলে তুই বিরক্ত হয়ে যাবি। রাতে দেখা যাবে ঘুমের মধ্যে হুটহাট লাথি মেরে ফেলে দেব। একবার নাবিলাকে সোজা ফ্লোরে ফেলে দিয়েছিলাম, সেই থেকে নাবিলা সামান্তা কেউই কোথাও গেলেও আর আমার সাথে ঘুমোয় না। আপুর কথা সত্য। নাবিলা একবার গ্রামের বাড়ি গিয়ে কথাটা বলেছিল আমায়। নাবিলা হলো মেহরাজ ভাইয়ের মেজো চাচার মেয়ে, আমার সমবয়সী বলা যায়। আগে গ্রামের বাড়িতেই থাকতো বিদায় তার সাথে আমার সখ্যতাও আছে। আমি হতাশ গলায় বললাম, আমি যদি মানিয়ে নিতে পারি তোমার সাথে? মেহু আপু আমাকে পুনরায় হতাশ করে দিয়ে জবাব দিলেন, চাচিরা 2 দিন পর গ্রাম ছেড়ে শহরে ফেরত আসবে, এসে যদি কিছু বলে তখন সব দোষটাই আমার উপর পড়বে। তুই ভাইয়াকে বিশ্বাস করতে পারিস, ভাইয়ের সাথে এক ঘরে থাকলে তোকে তেমন কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। ভাইয়ের ব্যবহার আচরণ ভালো, বিশ্বাস না হলে মিলিয়ে নিস। আমি চোখ বুজে বিশ্বাস করলাম সব কথা, কারণ সবটাই আমার জানা। মেহরাজ ভাই যে মেয়েদের প্রাপ্য সম্মানটা করেন তাও জানা। তাই আর কথা বাড়ালাম না, বসে থাকলাম মেহু আপুর পাশে। আপু আরো নানান রকম কথার আসর জমালেন, আমি সেই সব চুপচাপ শুনতে লাগলাম। আর মনে মনে ভাবলাম, সৃষ্টিকর্তা যা কিছু নেন তার পরিবর্তে অবশ্যই কিছু ফেরত দেন। এই যেমন দাদির ভালোবাসা হারিয়ে ফেলার ভয় তটস্থ থাকা আমাকে আরো একটা ভালোবাসা ফেরত দিলেন, তা হলো মেহু আপু। এটুকু সময়ই মনে হলো কতটা ভালোবাসা উপহার দিলেন আমায়। আমি চোখ বুলিয়ে আপুর রুমটা দেখছিলাম, মুহূর্তে চোখে পড়লো দেয়ালে টাঙানো 4 কোণা ফ্রেমে বাঁধানো একটা ছবি। ছবিটা আমাদেরই ছোটবেলার, আমি, মিথি, মেহু আপু, নাবিলা 4জনই উপস্থিত ছবিতে। মিথির তখন বোধহয় 2 বছর বয়স, আর আমি তখন 7 বছরের বালিকা। আমার কোলে কি সুন্দর মানিয়েছে মিথিকে, ফর্সা ধবধবে প্রাণবন্ত ছোট্ট মেয়ে। সেই ছোট্ট মিথিকে দেখে আমার মায়া হলো, কাছে টেনে চুমু খেতে ইচ্ছে হলো, কিন্তু সম্ভব হলো না। দীর্ঘশ্বাস ফেলে বললাম, এই ছবিটা কবে তুলেছিলে আপু? মিথিও তো আছে এইখানে। আপু ছবিটার দিকে চাইলেন, বললেন, অনেক আগেকার ছবি, কবে তোলা হয়েছে তা তো মনে নেই। শৈশবের ছবি, জানি মৃত মানুষের ছবি রাখতে নেই, তবুও কেন জানি না ছবিটা আমার খুব প্রিয়।
আর ভালো লাগে বিধায় মিথি থাকা সত্ত্বেও ছবিটা টাঙিয়ে রেখেছি। আমি হালকা হাসলাম। সত্যি প্রিয় মানুষদের ক্ষেত্রে অত নিয়মকানুন মানতে মন চায় না। যেমন আমার কাছেও মিথির একটা সুন্দর ছবি বাঁধানো আছে, এখনো আছে ব্যাগের মধ্যে। আবার এই যেমন মেয়েদের কবরে যাওয়া নিষেধ সত্ত্বেও আমি মিথির কবরে যেতাম প্রায়শই, কথা বলতাম। দাদিও আমায় নিষেধ করতো না কখনো। হয়তোবা দাদিও এই নিয়মকানুনের বেড়াজালে নিজের আবেগ অনুভূতিকে মুছে দিতে পারতো না। দু চারবার দাদিকেও আমি দাদার কবরে খুব ভোরবেলা দেখতে পেয়েছিলাম। মানুষ জাতি সত্যিই কত অদ্ভুত। বিবেকবানরাও অনুভূতি দমাতে পারে না, আবেগ লুকোতে পারে না। আমি এইসব ভেবে ভেবেই এক পলকে চেয়ে রইলাম ছবিটার দিকে, পর্যবেক্ষণ করলাম মিথির মিষ্টি হাসিটা। ঠিক তখনই মেহেরাজ ভাইয়ের গম্ভীর কণ্ঠে নিজের নাম শুনতে পেলাম। তৎক্ষণাৎ অবাক হলাম। ভাবনা ছেড়ে দ্রুত বের হয়ে সামনে তাকালাম। চোখের সামনে মেহেরাজ ভাইয়ের জলজ্যান্ত মূর্তি আবিষ্কার করেই উত্তর দিলাম, জি। মেহেরাজ ভাই আগের ন্যায় গমগমে স্বরে প্রশ্ন করলেন,